ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। তো আজকে দেখো তোমাদের একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি, মানব শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং তাদের সংখ্যা। তো এই জায়গাটা বেসিক একটা সায়েন্সের পার্ট, আর এখান থেকে প্রতিটা পরীক্ষায় কিন্তু দুই একটা করে কোশ্চেন থাকেই। তো কোশ্চেনগুলো করালেই বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট। তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। প্রথমে দেখো কি আছে, হাড়ের সংখ্যা। তাহলে মানব শরীরে হাড়ের সংখ্যা কতগুলো রয়েছে? না 206টা। নেক্সট দেখো কি আছে, পেশির সংখ্যা। পেশির সংখ্যা, তো হাড়ের সংখ্যা আমরা দেখলাম 206, আর পেশির সংখ্যা এটা হলো 639। তো আমরা কিন্তু হাড়ের সংখ্যাটা কম বেশি সবাই জানি, কিন্তু পেশিরটা কিন্তু আমরা মনে রাখি না। তো মাথায় রাখবে পেশির সংখ্যা হলো 639, এটাও কিন্তু পরীক্ষাতে দেয়, এটাকেও আমাদের মনে রাখতে হবে। তারপর কিডনি, দুটা কিডনি থাকে। আচ্ছা, দাঁতের সংখ্যা, স্থায়ী দাঁত যদি বলে তো 32টা। তো দাঁতের সংখ্যা হলো 32টা, আর দুধ দাঁতের সংখ্যা মানে ছোট বাচ্চাদের যেটা হয় সেটা 20টা। এই পরীক্ষাতে এইটা আসে যে দুধ দাঁতের সংখ্যা কত, বা ছোট বাচ্চাদের যে দাঁতের সংখ্যা সেটা কত, 20টা। আর 32টা তোমার হচ্ছিল বড়দের স্থায়ী পার্মানেন্ট টিথ যেটা আছে। আচ্ছা, পাঁজর পঞ্জরাস্থি মানে রিব যেটাকে বলছে, সেটা কত থাকে না 12 জোড়া। খেয়াল রাখবে 12 জোড়া। এমনি যদি বলে তাহলে 24টি, আর যদি তোমার হচ্ছিল জোড়া বলে তাহলে কি হবে 12 জোড়া। নেক্সট দেখো হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, 4টা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। স্তন্যপায়ী প্রাণী যেগুলো হয়, ম্যামালস যাদের বলা হচ্ছে, ওদের হৃৎপিণ্ডের কিন্তু 4টাই প্রকোষ্ঠ থাকে। সেই মতো মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কিন্তু 4টা। ব্যতিক্রম বলতে ব্যতিক্রম তোমার সরীসৃপ, যেরকম কুমিরের কিন্তু হচ্ছিল হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 3টা। ওদিকে মাছের ভেনাস হৃৎপিণ্ড মানে 2টো দেখতে পাওয়া যায়, ও দূষিত রক্ত পরিবহন করে। তো এই যে মাছ, কুমির, এই যে মানুষের ক্ষেত্রে আরশোলার যেরকম 13টা প্রকোষ্ঠ। তো এগুলো কিন্তু পরীক্ষাতে মানে সচরাচর দেখতে পাওয়া যায় আর চলে আসে। তারপরে দেখো পালস রেট প্রতি মিনিটে কত না 72 বার। পালস রেট প্রতি মিনিটে 72 বার। নেক্সট আমরা আসবো দেখো রক্তচাপ, ব্লাড প্রেশার যেটা আছে। তো নর্মাল ব্লাড প্রেশার কত, 120/80 mmHg। 120/80 mmHg। এখানে একটু খেয়াল রাখবে, এই ইউনিটটা কিন্তু অনেক সময় চেঞ্জ করে দেয়। ইউনিটটা কিন্তু খেয়াল রাখতে হবে যে ওখানে 120/80 কিংবা 80/120 এইভাবেও থাকে। তো তোমাকে মাথায় রাখতে হবে, প্রথমে হবে 120, তারপরে হবে হচ্ছিল 80 mmHg। রক্তের পরিমাণ, আচ্ছা রক্তের পরিমাণ, একজন সুস্থ স্বাভাবিক পূর্ণাঙ্গ মানুষের রক্ত গড়ে কত থাকে, প্রায় 5 লিটার। সেটা হচ্ছিল 5.5 লিটার হতে পারে, মেয়েদের ক্ষেত্রে 4.5 লিটার, 4 লিটার, কিন্তু গড়ে হচ্ছিল 5 লিটার করে থাকে। আচ্ছা, পরের কোশ্চেনে আমি চলে আসবো। দেখো কি বলা আছে, রক্তের পিএইচ। তো রক্ত, আমরা রক্তের সংজ্ঞাতেই পড়েছি, রক্ত ক্ষারধর্মী তরল যোগ কলা, মানে রক্ত হচ্ছিল বেসিক টাইপের ক্ষারধর্মী। তো রক্তের দেখো পিএইচ, ক্ষার মানে কত, আমাদের হচ্ছিল 0 থেকে 14 যে স্কেল রয়েছে তার মিডিলে থাকে কত, 7 মানে হচ্ছিল নিউট্রাল প্রশমন। এর কম হলে অ্যাসিড হয়, আর এর যদি বেশি হয় তাহলে হবে কি ক্ষার। আর রক্তের পিএইচ কত না, রক্তের পিএইচ দেখো লেখা আছে 7.4, তার মানে কি 7-এর বেশি আছে, ওই জন্য রক্ত হচ্ছিল ক্ষারধর্মী তরল যোগ কলা। রক্তের পিএইচটা খুবই ইম্পর্টেন্ট, এটা দেয় পরীক্ষাতে। তারপরে শরীরের তাপমাত্রা। আচ্ছা, শরীরের তাপমাত্রা কত, শরীরের তাপমাত্রা 37°C বা 98.6°F। 98.6°F, 37°C। তো থার্মোমিটারে নর্মাল মানুষের যে তাপমাত্রাটা সেইটা সেলসিয়াস স্কেলে যদি জিজ্ঞেস করে তাহলে 37°C হবে। আর যদি তোমার হচ্ছিল ফারেনহাইট ডাক্তারি থার্মোমিটার বা ফারেনহাইট থার্মোমিটারে যদি বলে তাহলে 98.8°, অনেক জায়গায় 6°ও থাকে। এইখানে এই যে স্কেলগুলো যে রয়েছে, বিশেষ করে 3টা স্কেল, একটা হলো সেলসিয়াস স্কেল, একটা হচ্ছিল কেলভিন স্কেল, আর একটা হলো ফারেনহাইট স্কেল। এই 3টারই নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ফারেনহাইট স্কেলে কত আছে না 32 থেকে 212,
আর কেলভিন স্কেলে হচ্ছিল 273 থেকে 373, আর এইটা তোমার সেলসিয়াস হলো 0 থেকে কত 100। তো এই প্রত্যেকটা স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক এটাও পরীক্ষাতে দেয়। আচ্ছা নেক্সট দেখো আরবিসি এর গড় আয়ু কত না, আরবিসি রেড ব্লাড কর্পাসল লোহিত রক্তকণিকার কথা বলছে, এর গড় আয়ু হলো 120 দিন। এটা একটা কমন কোশ্চেন, এটা তোমরা সবাই জানো। তারপরে ছিল হোয়াইট ব্লাড কর্পাসেল শ্বেত রক্তকণিকা, যার কাজ হচ্ছে হলো রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা, এর আয়ু হচ্ছে হলো 10 থেকে 20 দিন। অনেক বইয়ে তোমার 10 থেকে 12 থাকে। নেক্সট দেখবে বৃহত্তম কোষ, আচ্ছা বৃহত্তম কোষ সেলের কথা বলছে, ওভাম বা ডিম্বাণু, যেটা ডিম্বাণু হচ্ছিল বৃহত্তম কোষ। আর ক্ষুদ্রতম কোষ কি হবে, শুক্রাণু। এগুলো হলো মানব দেহের কথা বলছে। এমনি যদি নর্মালি বলে যে বৃহত্তম কোষের নাম কি, তখন কিন্তু অ্যান্সার হয়ে যাবে উট পাখির ডিম। বুঝতে পারলাম? এই যে বৃহত্তম মানব দেহের বৃহত্তম কোষ যদি বলে তাহলে হবে ডিম্বাণু, আর ক্ষুদ্রতম কোষ বললে হবে হচ্ছিল শুক্রাণু, স্পার্ম আর ওভাম। কিন্তু যদি নর্মাল তোমাকে বলে যে বৃহত্তম কোষ কি হবে, তাহলে হবে উট পাখির ডিম। কি বললাম, উট পাখির ডিম। আর ক্ষুদ্রতম কোষ যদি বলে কি সামথিং একটা নাম আছে, ওটা আছে পরে আমি দিয়ে দিচ্ছি। আরেকটা হচ্ছিল দীর্ঘতম কোষ, যেরকম হচ্ছিল স্নায়ু কোষ, স্নায়ু কোষ হচ্ছিল দীর্ঘতম কোষ। তারপরে দেখো বৃহত্তম পেশি, এটা একটা পরীক্ষাতে এসছে, নাম হচ্ছিল গ্লুটাস ম্যাক্সিমাস। এই গ্লুটিয়াস ম্যাক্সিমাস হচ্ছিল বৃহত্তম পেশির কথা বলছি, পেশি। গ্লুটিয়াস ম্যাক্সিমাস উচ্চারণটা একটু দেখে নেবে। গ্লুটিয়াস ম্যাক্সিমাস হচ্ছিল বৃহত্তম পেশি। তারপরে ক্ষুদ্রতম পেশি, আচ্ছা স্টেপিডিয়াস, স্টেপিডিয়াস এটা হলো ক্ষুদ্রতম পেশি। আচ্ছা শক্তিশালী পেশি কোনটা হবে, চোয়ালের পেশি। আমাদের যে দাঁত, দাঁতের যে চোয়াল থাকে দুই পাশে, সেই চোয়ালের পেশি সব থেকে শক্তিশালী পেশি, ম্যাসেটার যেটাকে বলছে। নেক্সট আসবে কি বৃহত্তম হাড়। তো আমাদের দেহে যে 206টা হাড় রয়েছে, তার মধ্যে সব থেকে বৃহত্তম হাড় কোনটা না, এটা হচ্ছিল ফিমার। ফিমার হচ্ছিল সব থেকে বড় হাড়, ফিমার। থাই বোন যেটাকে বলা হয়, ফিমার ওইটা। এবার হচ্ছিল ক্ষুদ্রতম হাড় স্টেপিস, এটা হচ্ছিল আমাদের কানে, কানে এক ধরনের তরুণাশ্রী বা সব থেকে ছোট একদম নমনীয় টাইপের, এই হাড়টাকে বলছে হলো ক্ষুদ্রতম হাড়, এটা স্টেপিস, এটা কানে থাকে। তারপরে দেখো ক্ষুদ্রতম হাড় গেল, বৃহত্তম গ্রন্থি গ্ল্যান্ডের কথা বলছে। তো বড় গ্রন্থি, মানবদেহের সব থেকে বড় গ্রন্থি যদি জিজ্ঞেস করে তাহলে অ্যান্সার কি হবে, যকৃৎ বা লিভার যেটা আছে, যকৃৎ বা লিভার, এটা হচ্ছিল বৃহত্তম গ্রন্থি। তাহলে মানবদেহের সব থেকে বড় গ্রন্থি বা গ্ল্যান্ড কি হবে, লিভার বা যকৃৎ। আচ্ছা রক্তের ব্যাংক কাকে বলা হয়, ব্লাড ব্যাংক, রক্তের ব্যাংক যেটা আছে, সেই রক্তের ব্যাংক বলা হয় প্লীহাকে। প্লীহা কাকে বলছে না, প্লীহাকে বলছে রক্তের ব্যাংক। তারপরে দেখো প্রধান ধমনী কোনটাকে বলা হয়, প্রধান ধমনী হলো অ্যাওর্টা, অ্যাওর্টা হচ্ছিল প্রধান ধমনী, প্রধান ধমনী হলো অ্যাওর্টা। এরপরে দেখো যে বৃহত্তম চোখের অংশ, তাহলে চোখের যে অংশ তার বৃহত্তম অংশ কি হবে, যেমন দেখো আমাদের মানবদেহের সব থেকে বৃহত্তম অঙ্গ যদি বলে অর্গান, তাহলে কি হয়, স্কিন। সেরকম চোখের বৃহত্তম অংশ যদি বলে কর্নিয়া, কর্নিয়া। কি বললাম, কর্নিয়া, কর্নিয়া বা আইরিস যেটাকে বলছে, সেটা হচ্ছিল বৃহত্তম চোখের অংশ। এই যে আমাদের আই ডোনারের কথা শুনতে পাওয়া যায় মাঝে মধ্যে, মানে চক্ষু দান করলো, অ্যাকচুয়ালি চোখ কি দান করে না, চোখ দান করে না, এই কর্নিয়াটাকে দান করা হয়। কি করে, এই কর্নিয়াটা। নেক্সট দেখবে আরবিসি বৃদ্ধিকে বলা হয় কি, তো আরবিসি বেড়ে যাওয়া শরীরে লোহিত রক্ত কণিকার পরিমাণ বৃদ্ধি পাওয়া টাকা, এই লোহিত রক্ত কণিকার যে পরিমাণ সেটা বৃদ্ধি পাওয়া একটা রোগ। প্রত্যেকটা রক্তকণিকা, হোয়াইট ব্লাড কর্পাসেল এটা বেড়ে যাওয়া একটা রোগ। তারপরে হচ্ছিল অনুচক্রিকা কমে যাওয়াটাও একটা রোগ। তো এইরকম দেখবে বিভিন্ন রক্তকণিকা বেড়ে যাওয়া, তাদের যে রোগগুলো আছে এগুলো পরীক্ষাতে দেয়। যেমন তোমার আরবিসি শরীরে বেড়ে গেলে ওটাকে বলছে পলিসাইথিমিয়া। কি বলছে, পলিসাইথিমিয়া। এগুলো কিন্তু এক এক ধরনের ক্যান্সার, হ্যাঁ, এগুলো এক এক টাইপের ক্যান্সার। তো পলিসাইথিমিয়া হচ্ছে হলো আরবিসি বেড়ে যাওয়াকে বলছে হলো পলিসাইথিমিয়া। নেক্সট চলে আসবো আমি সার্বজনীন দাতা। আচ্ছা রক্তের যে গ্রুপ, রক্তের যে বিভিন্ন গ্রুপ হয়, তো রক্তের গ্রুপগুলো যে আছে, তো কোন রক্তের গ্রুপকে সার্বিক দাতা বলা হয় না, ও গ্রুপ। ও গ্রুপের রক্তকে কি বলা হচ্ছে, সার্বিক দাতা। ও গ্রুপের রক্তকে বলা হয় হচ্ছিল সার্বিক দাতা।
কারণ ও গ্রুপের যাদের রক্ত থাকে ওরা সব বিভাগের রক্তকে কিন্তু রক্ত দান করতে পারে। আরেকটা জিনিস খেয়াল রাখবে, এখানে ও পজিটিভ হবে কিন্তু, হ্যাঁ, ও পজিটিভ যেটা আছে সেটাকেই বলছে সার্বিক দাতা, সরি ও নেগেটিভটাকে, ও নেগেটিভ এটা হচ্ছিল সার্বিক দাতা। আর সার্বজনীন গ্রহীতা যদি বলে তাহলে এবি পজিটিভ যেটা আছে সেটা হলো সার্বজনীন গ্রহীতা, মানে এবি পজিটিভ যার গ্রুপ রয়েছে সে সব বিভাগের রক্তই কিন্তু গ্রহণ করতে পারবে। নেক্সট আসবে হলো ক্রোমোজোম সংখ্যা। তো মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা হলো 46টি বা 23 জোড়া, কটা বললাম 23 জোড়া। তো এই 46টি ক্রোমোজোম 23 জোড়া, তার মধ্যে 22 জোড়া থাকে হচ্ছিল দেহকোষে আর হচ্ছিল জননকোষে থাকে 1 জোড়া। এবার গর্ভধারণ কাল দেখো, গর্ভধারণ কাল হচ্ছিল 280 দিন। 280 দিন মানে হচ্ছিল 40 সপ্তাহ। 40 সপ্তাহ মানে ওই অ্যাপ্রক্সিমেট 9 মাস, 9 মাসের মতো বলে, যেটা হিসাব করে দেখতে হবে 7 দিন দিয়ে। তাহলে 40 সপ্তাহ যদি আমি করি, 40 সপ্তাহ ইন্টু 7, তার মানে 280 দিন হচ্ছে। 280 দিন 30 দিয়ে যদি ভাগ করো 30, তার মানে 3 নং 27। তো ওই হলো 9 মাসের মতো। তো গর্ভধারণ কাল হচ্ছিল 9 মাস বা 280 দিন বা 40 সপ্তাহ। তোমাদের 280 দিন আর 40 সপ্তাহটা মনে রাখতে হবে। এবার দেখো শিশুর হাড়ের সংখ্যা, শিশুর হাড়ের সংখ্যা প্রায় 300, পরিণত অবস্থায় 206, ওটা তো আমি প্রথমেই বললাম। আর শিশুদের হাড়ের সংখ্যা যদি জিজ্ঞেস করে সেটা কিন্তু বেড়ে যাবে 100টার মতো, 300টা হয়ে যাবে। এই ছিল বেসিক কিছু জিনিস যেগুলো না জানলেই নয়। এরপরে দেখো রক্ত সম্পর্কে পরীক্ষাতে বেশ কিছু কোশ্চিন আসে, ওই জন্য আমি রক্ত সম্পর্কে এখানে ডিটেলসে কিন্তু মানে উঠিয়ে দিয়েছি। তো প্রথমেই দেখো কি বলা আছে, প্রথমে বলা আছে না রক্ত হলো এক ধরনের তরল যোগ কলা, দেহের পুষ্টি ও অক্সিজেন ও অন্যান্য উপাদান পরিবহন করে। রক্তের প্রধান কাজ হলো খাদ্য এবং অক্সিজেন পরিবহন করা। খাদ্য এবং অক্সিজেন পরিবহন করা। আর রক্ত হচ্ছিল ক্ষারধর্মী তরল যোগ কলা, এখানে খেয়াল রাখবে। এটি টিস্যুকে পুষ্টি যোগায় এবং শরীরের ভারসাম্য কিন্তু বজায় রাখে। আচ্ছা, এইখানে রক্ত সংবহন যে আবিষ্কার করেছে তার নাম হচ্ছিল উইলিয়াম হার্ভে, 1628 খ্রিস্টাব্দে। এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, পরীক্ষাতে অনেকবার এসছে যে ব্লাড সার্কুলেশন কে আবিষ্কার করে, তখন অ্যান্সার হবে উইলিয়াম হার্ভে। আর যদি রক্তের গ্রুপ, এই যে রক্তের যে 4টা গ্রুপ রয়েছে, সেই রক্তের গ্রুপ এটা আবিষ্কার করে হচ্ছিল কার্ল ল্যান্ডস্টেইনার, কার্ল ল্যান্ডস্টেইনার। আচ্ছা, রক্তের গ্রুপ হলো 4টা, এটা কিন্তু পরীক্ষাতে আসে যে কটা রক্তের গ্রুপ, এই এ বি, এ বি আর ও, এই 4টা, এই 4টাকে বলছে রক্তের গ্রুপ। প্রত্যেকটি প্লাস বা মাইনাস হতে পারে। আচ্ছা, ও নেগেটিভ এটাকে বলছে ইউনিভার্সাল ডোনার, একটু আগে বললাম ও নেগেটিভটাকে বলছে ইউনিভার্সাল ডোনার, কারণ ও গ্রুপের রক্ত যাদের থাকবে ওরা সবাইকে রক্ত দিতে পারবে। আর এ বি পজিটিভ এটাকে বলছে ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বা সার্বিক গ্রহীতা। এবার রক্তের বেশ কিছু কমন বৈশিষ্ট্য রয়েছে যেগুলো তোমাদের জানতেই হবে। যেমন ধরো রক্তের পিএইচ এর মান বললাম হচ্ছিল 7.4, অর্থাৎ রক্ত ক্ষারধর্মী তরল যোগ কলা। তারপরে দেখবে দেহে রক্তের পরিমাণ। তো একজন নর্মাল মানুষের দেহে রক্ত হলো 5 থেকে 6 লিটার, গড়ে 5 লিটারই থাকে অপশনে, 5 লিটার তোমরা অ্যান্সার করবে। রক্তের কাজ হচ্ছে হলো সংক্রমণ প্রতিরোধ, মানে রোগ প্রতিরোধ গড়ে তোলা। আরেকটা হচ্ছিল তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, আমাদের দেহের যে হচ্ছিল তাপমাত্রা রক্ত নিয়ন্ত্রণ করে, উষ্ণ প্রকৃতির হয়। আর রক্তের আর মেন কাজ যেটা আছে ওটা তো আগেই বললাম যে খাদ্য এবং অক্সিজেন পরিবহন করা হচ্ছিল রক্তের অন্যতম কাজ। আরেকটা দেখো রক্তের অধ্যয়নকে কি বলে না হেমাটোলজি। তো রক্ত সম্পর্কিত যে বিদ্যা বা অধ্যয়ন বা পড়াশোনা স্টাডি, সেই স্টাডিগুলোও কিন্তু পরীক্ষাতে দেয়। তো রক্ত সম্পর্কিত স্টাডিকে কি বলছে হেমাটোলজি। এবার দেখো রক্তের উপাদান, চলো রক্তের উপাদান যেটা আছে কম্পোনেন্ট, তো রক্ত কি কি দিয়ে গঠিত এই কম্পোনেন্টগুলো কিন্তু জানতে হবে। রক্তের 2টি প্রধান অংশে বিভক্ত, একটা হলো প্লাজমা 55% থাকে, এই পার্সেন্টেজটা খুবই ইম্পর্টেন্ট। রক্তে প্লাজমা থাকে 55%, রক্তে প্লাজমা কত পার্সেন্ট থাকে 55%, আর রক্ত কণিকা থাকে হলো 45%। তাহলে এই দুটো মিলে হচ্ছিল 100%, তাহলে 55% আর এদিকে হলো 45%, এই মিলে হচ্ছিল কত 100%। তো 55% হচ্ছিল প্লাজমা, কি বললাম প্লাজমা, প্লাজমা হচ্ছিল 55%। আর রক্ত কণিকা থাকে কত, রক্ত কণিকা এই কণিকা থাকে হচ্ছিল 45%। এই দুটো কিন্তু পার্সেন্টেজ দিয়ে পরীক্ষাতে আসে, রক্ত কণিকা 45%। নেক্সট দেখো কি বলছে প্লাজমা, রক্তের যে তরল অংশ, এই রক্তের তরল অংশটাকেই বলছে প্লাজমা। প্লাজমার 90% হচ্ছিল জল থাকে, ওয়াটার থাকে। প্লাজমার
90 ভাগে কি থাকবে, জল, আর বাকি 10% রক্তের মধ্যে প্রোটিন থাকে, লবণ, কার্বোহাইড্রেট এগুলো থাকে। এবার এই যে রক্তের মধ্যে এই যে প্রোটিনের গল্পটা যে 10% আসছে, এখান থেকেও বেশ কিছু পরীক্ষাতে কোশ্চেন দেয়। যেমন গুরুত্বপূর্ণ প্রোটিনগুলো দেখো রক্তের এখানে আমি দিয়ে দিয়েছি। প্রথমে আসবে ফাইব্রিনোজেন। এবার এই রক্তের যে প্রোটিনগুলো রয়েছে এগুলো থেকে কি পরীক্ষাতে আসে না, পরীক্ষাতে আসবে এই প্রোটিনগুলোর কাজ কি। যেমন ধরো ফাইব্রিনোজেন, এই ফাইব্রিনোজেনের কাজ কি না, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। নেক্সট দেখো অ্যালবুমিন, এটাও একটা রক্তের প্রোটিন। অ্যালবুমিনের কাজ কি, রক্তের যে চাপ এবং রক্তের যে তরলের ভারসাম্য সেটাকে রক্ষা করা, লিপিড এবং হরমোন পরিবহন করা। তাহলে রক্তের চাপ এবং রক্তের তরলের ভারসাম্য রক্ষা করা, সেই সঙ্গে ফ্যাট যেটা আছে সেটা কিন্তু ফ্যাট এবং হরমোন যেগুলো আমাদের এনজাইম হিসেবে বা শরীরের অন্যান্য শারীরবৃত্তীয় কাজে প্রয়োজন হয় সেগুলোকে পরিবহন করে থাকে এই অ্যালবুমিন। তাহলে দেখো ফাইব্রিনোজেনের কাজ হলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, অ্যালবুমিনের কাজ বললাম হলো রক্তচাপ এবং রক্তের তরলের ভারসাম্য, তার সঙ্গে ফ্যাট এবং হচ্ছে হরমোন পরিবহন করা। আচ্ছা গ্লোবিউলিন, গ্লোবিউলিন যেটা আছে এটাও একটা ইম্পর্টেন্ট প্রোটিন, এটা হলো রোগ প্রতিরোধ ব্যবস্থা অংশগ্রহণ করে। এবার আসবে হচ্ছিল প্লাজমার কাজ। এগুলো তো রক্তের প্রোটিনের কাজ বললাম, প্লাজমার কাজ দেখো, প্লাজমার কাজ হলো রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, রক্তচাপ ব্লাড প্রেশার, সেই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে কি, প্লাজমা। এটা গেল 1 নম্বর। নেক্সট হবে রক্ত জমাট বাঁধা এবং রোগ প্রতিরোধের প্রোটিনের সরবরাহ করা। আচ্ছা সোডিয়াম পটাশিয়াম সহ গুরুত্বপূর্ণ খনিজের বিনিময় ঘটায়, দেহের ভারসাম্য বজায় রাখা, মানে পিএইচ এর কথা বলছি, সেটাকে বজায় রাখা, এগুলো সব হলো প্লাজমার কাজ। তো প্লাজমার কাজগুলো আমাদের জানা হয়ে গেল। এবার আমরা জানবো সিরাম কি জিনিস। দেখো সিরাম অনেক সময় কি হয়, কোনো সিরিয়াস পেশেন্টকে নিয়ে যদি আমরা হসপিটালে যাই তখন দেখবে ডাক্তার লিখে দেয় যে রক্ত দিতে হবে। তো তোমরা যারা জানো তারা জানো যে চলো রক্ত ব্লাড ব্যাংক থেকে চেঞ্জ করে দিতে হয়। অনেক সময় দেখবে রক্তের মতনই একটা রিকুইজিশন দিয়ে ওটাকে সিরাম বলে, মানে হলুদ রঙের হয় অনেকটা, তো ওই ব্লাড ব্যাংক থেকে নিতে হয়, কিন্তু ওটা কিন্তু রক্তের মতো লাল না, মানে ওটা রক্ত না, ওটা সিরাম। তো এই সিরামটা থেকেও কিন্তু পরীক্ষাতে আসে। সিরাম হচ্ছিল প্লাজমার মতো, তবে এতে রক্তকণিকা ও ফাইব্রিনোজেন থাকে না, রক্তকণিকাও থাকবে না, মানে তোমার হচ্ছিল ডাব্লিউবিসি, আরবিসি, হোয়াইট বিসি এগুলো কিছু থাকবে না, ফাইব্রিনোজেনও থাকে না, মানে রক্ত জমাট বাঁধতে যেটা সাহায্য করে সেটাও কিন্তু থাকে না। সিরামে প্রোটিন থাকে, সিরামে কি থাকে, প্রোটিন থাকে। এই যে রক্তের প্রোটিনগুলো আমি যে বললাম পরপটা নাম, সেই প্রোটিনগুলো থাকে, কিন্তু ফাইব্রিনোজেন থাকে না। এটা কিন্তু পরীক্ষাতে অনেকবার এসছে যে সিরামে প্রোটিন থাকে, কোন প্রোটিনটা থাকে না সেটা হলো ফাইব্রিনোজেন। সিরামের অধ্যয়নকে বলা হয় কি, সিরোলজি। তাহলে রক্তের সিরামের যে অধ্যয়ন এটাকে বলছে সিরোলজি। আচ্ছা রক্তের গ্রুপ নির্ধারণ ও বিভিন্ন রোগের নির্ণয় ব্যবহৃত হয়। তাহলে এই রক্তের গ্রুপ নির্ধারণ ও বিভিন্ন রোগ নির্ণয়ে ব্যবহৃত হয়। তাহলে এই সিরোলজি যেটা আছে, এই সিরোলজি বিদ্যাটা কি আছে না, এটা বিভিন্ন রক্তের গ্রুপ আর একটা হচ্ছিল বিভিন্ন রোগ নির্ণয়ের ক্ষেত্রে এই বিদ্যাটা কাজে লাগে, সিরোলজি। এবার দেখবে হিমোগ্লোবিন। আচ্ছা হিমোগ্লোবিনও কিন্তু রক্তের এক ধরনের লৌহ গঠিত প্রোটিন বা রঞ্জক পদার্থ, যেটাকে বলি রঞ্জক পদার্থ। এবার খেয়াল করো যে এই হিমোগ্লোবিন যেটা আছে সেই হিমোগ্লোবিন রক্তের লোহিত কণিকায় থাকে, আর অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এই দুটাই কিন্তু পরিবহন করা কাজ কার, হিমোগ্লোবিনের কাজ, হিমোগ্লোবিনের কাজ। তারপরে আসবে ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন হলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং ফাইব্রিনে রূপান্তরিত হয়। আচ্ছা অ্যালবুমিন, অ্যালবুমিনটা বললাম রক্তের ওই যে তরলের যে ভারসাম্য সেটা বজায় রাখে আর লিপিড পরিবহন করা। আচ্ছা প্রথম বিন হলো রক্ত জমাট বাঁধতে প্রক্রিয়া কি করে। এইখানে দেখো ওই হিমোগ্লোবিন, আরেকটা আছে কি বিলিরুবিন। বিলিরুবিন দেখো HDL। আচ্ছা HDLটা কি জিনিস, HDL এর ফুল ফর্ম হচ্ছিল হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, এটা পরীক্ষাতে আসে। এবার হাই ডেনসিটি লাইপোপ্রোটিন এই যে এই কোলেস্টেরল, এটা এক ধরনের কোলেস্টেরল। কোলেস্টেরল দুই রকমের হয়, একটা হচ্ছে গুড কোলেস্টেরল আর একটা হলো ব্যাড কোলেস্টেরল। গুড কোলেস্টেরল কোনটা না, এই যে হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। মাথায় রাখবে কোনো একটা জিনিস বাজারে কিনতে গেলে তো হাই কোয়ালিটি যদি বলে তাহলে মাথায় রাখবে ওটা কিন্তু ভালো বা গুড কোয়ালিটি যেটা আছে। এইখানেও দেখবে ওরকম গুড কোলেস্টেরল কোনটাকে বলছে না, এই যে হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, হাই কোয়ালিটি যেটা আছে। তো এই যে গুড কোলেস্টেরল কেন বলছে এটাকে, কারণ রক্ত থেকে অতিরিক্ত কোলেস্টেরল কিন্তু অপসারণ করে নিয়ে লিভারে নিয়ে যায়। আর আমরা জানি লিভারে বিভিন্ন ধরনের হচ্ছিল এই ইগুলো সঞ্চিত হয়, লিভারে গিয়ে ফ্যাটগুলো যে জমা হচ্ছে। তো এইখানে এই যে কোলেস্টেরল যেহেতু লিভারে গিয়ে জমা হচ্ছে
রক্তবাহের মধ্যে যেহেতু সঞ্চিত হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু ব্লাড সার্কুলেশনটা কন্টিনিউ থাকে এবং রক্তচাপটাও কিন্তু কন্ট্রোলে থাকে। তো এই জন্য এটাকে বলছে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন বা এইচডিএল, এটা গুড কোলেস্টেরল। আর এলডিএলটা ঠিক তার উল্টা, এটাকে বলছে হলো লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটাকে বলছে হলো ব্যাড কোলেস্টেরল। এটা কি হবে না, শরীরের টিস্যুতে কোলেস্টেরল জমা করে এবং হৃদরোগের ঝুঁকি, মানে শরীরের টিস্যু মানে আমাদের যে সমস্ত হচ্ছিল পেশি বা কলাগুলো রয়েছে সেইখানে এগুলো জমা করে এই এলডিএলটা, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। এক্ষেত্রে কি হবে, রক্তবাহের যে প্রাচীরের যে হচ্ছিল প্রস্থচ্ছেদ বা হচ্ছিল রক্তবাহের যে ছিদ্রের যে ইটা, সেটা কিন্তু ব্যাসটা কমে যায়। কমে যাওয়াতে কিন্তু রক্তচাপ বেড়ে যায়, হৃদরোগের আশঙ্কা থাকে। তার সঙ্গে দেখো এখানে বিভিন্ন ধরনের অসুখ কিন্তু এটাতে হয়ে থাকে। তাহলে এলডিএলটা হচ্ছিল লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটা একটা হচ্ছিল ব্যাড কোলেস্টেরল, আর এইচডিএলটা গুড কোলেস্টেরল। শুধু এই দুটো জানলেই হবে, আর পরীক্ষাতে এটা খুব দেয়। আচ্ছা, গ্লোবিউলিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে। তাহলে অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে, এটা গেল। আচ্ছা, বিলিরুবিনের কথায় আসি। বিলিরুবিনও কিন্তু রক্তের একটা প্রোটিন বা রঞ্জক। এটা হলো রক্তকণিকা ভাঙলে উৎপন্ন হয়, আর অতিরিক্ত হলে জন্ডিস। তাহলে এই যে ছোট বাচ্চাদের যে জন্ডিস হয়, পিলিয়া যেটাকে বলছে, দেখবে পেচ্ছাপ হলুদ হয়ে যাওয়া, তারপরে তোমার হচ্ছিল মূত্রের বর্ণ পরিবর্তনের সাথে সাথে আরও তোমাদের হচ্ছিল বেশ কিছু চোখ, হাতের পাতা ফ্যাকাশে হয়ে যাওয়া, জিভ সাদা হয়ে যাওয়া, চোখের নিচে হলদে দাগ, এগুলো হচ্ছিল বিলিরুবিনের কারণে হয়। তো এই পিলিয়া রোগ বা বিলিরুবিন যেটা আছে, এটা কিন্তু রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে হয়, যেটাকে আমরা জন্ডিস রোগ বলে থাকি। অ্যাকচুয়ালি এটা হচ্ছিল রক্তে বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যাওয়ার জন্য হয়। তারপরে আসবে ক্রোমোজোম এবং ক্রোমোজোম সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। দেখো, মানবদেহে ক্রোমোজোম কতগুলো রয়েছে না, 46টি। 46টি মানে হলো 23 জোড়া। এই 23 জোড়ার মধ্যে অটোজোম মানে হচ্ছিল দেহকোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছিল 44টি, 22 জোড়া। আর জনন কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছিল 1 জোড়া বা 2টি, এটাকে বলছে সেক্স ক্রোমোজোম। এবার দেখো, এই যে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কিন্তু এইটা কাজে লাগে। পুরুষদের লিঙ্গ ক্রোমোজোম যেটা আছে সেটাকে XY দিয়ে ডিনোট করা হয়, আর মহিলাদের যে লিঙ্গ ক্রোমোজোম সেটা হচ্ছিল XX, এই সিম্বলে ডিনোট করা হয়। আচ্ছা, অটোজোম বাহিত রোগ। অটোজোম মানে ওই যে 22 জোড়া যেটা বললাম 44টি ক্রোমোজোম, সেই ক্রোমোজোমগুলোর যদি কোনো রকমের হচ্ছিল ডিসঅর্ডার বা হেরফের হয়, সেক্ষেত্রে কোন কোন রোগ হয় দেখো, থ্যালাসেমিয়া হবে, অ্যালবিনিজ হবে, ডাউন সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম। আচ্ছা, ক্রাই ডু স্যাচ সিনড্রোম যেটা আছে, ট্রাইসোমি, এগুলো সব হলো অটোজোম বাহিত রোগ। পরীক্ষাতে আসে যে কোনগুলো ক্রোমোজোম ঘটিত রোগ। তো ক্রোমোজোম ঘটিত রোগও আসে। অনেক সময় কি হয়, নির্দিষ্ট করে উল্লেখ করে দেবে যে নিম্নলিখিত কোনটা অটোজোম বাহিত রোগ আর কোনটা তোমার হচ্ছিল ক্রোমোজোম বাহিত রোগ। তাহলে অটোজোম বাহিত রোগ আমি বললাম এগুলো, আর সেক্স ক্রোমোজোম বা ক্রোমোজোম বাহিত যেটা আছে, এই বাহিত রোগগুলো দেখো, বর্ণান্ধতা। আচ্ছা, হিমোফিলিয়া, টার্নার সিনড্রোম, তারপরে আসবে হচ্ছিল ক্লাইনফিল্টার সিনড্রোম যেটা আছে, এগুলো হবে কি, এগুলো সব হবে হচ্ছিল সেক্স ক্রোমোজোম বাহিত রোগ যেটা আছে। চলো, এই পর্যন্তই থাকলো। নেক্সট ডে আমি একটা নতুন টপিক নিয়ে আবার আসবো। তো তোমরা ভিডিওটা ভালো মতো দেখবে, আর আমাদের এই নোট যদি পেতে হয়, নোট পেতে হলে তোমাকে গাজল সিভিল সার্ভিস একাডেমি ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে।